12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন, হাজারো শহীদের রক্ত পেরিয়ে আমরা এই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন হবে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হবে, বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত পাবে এবং দুর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিত করে আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। কিন্তু নানা কারণে আমাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, আমরা আশাহত হয়েছি, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা নির্বাচনকে নিয়ে আমাদের সেই পর্যালোচনাগুলো রেখেছি। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে পেরেছি। আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন, যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো, সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁ পক্ষে গণরায় দিয়েছে, তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে, যেখানে এই নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, যে আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে, যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, সেগুলো সংবিধানের সমন্বয় করবে। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে, এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাবো, আমরা আশা করবো তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি, কারণ এই জাতীয় সংসদ শুধু জাতীয় সংসদ না, এই জাতীয় সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার, সেই সংস্কারগুলো নিশ্চিত করবে। এটি না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে, সেই স্বৈরতান্ত্রিক কাঠামোটি থাকবে, সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশে কিন্তু আসলে থাকবে, জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে, এই রাষ্ট্রযন্ত্রটাকে চালাবে। আমরা নিশ্চয়ই সেটা চাই না। সংস্কারের আকাঙ্ক্ষা সরকার দলের যারা রয়েছেন, যারা নেতৃত্বে যিনি আছেন, তারাও বলেছেন, হ্যাঁ ভোটের প্রচারণা তারা করেছেন। ফলে আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ নেবেন এবং কারণ জাতীয় সংসদ এই সংবিধানের এই যে মৌলিক কাঠামোর পরিবর্তনগুলা, সেই পরিবর্তনগুলা শুধুমাত্র সংসদের মাধ্যমে, সংসদ সদস্যদের মাধ্যমে হওয়া সম্ভব নয়। এই আলোচনা, এই তর্ক বিতর্ক কিন্তু সেই ঐক্যমত কমিশন থাকতেই কিন্তু আমরা করেছি। ফলে আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নিক এবং সংবিধান একই সময় যাতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন যে নতুন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তার নেতৃত্বে এই মন্ত্রিসভা নিয়ে আমাদের কিছু পর্যালোচনা রয়েছে। কারণ স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভা বা
যেই জিতুক না কেন এই নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী যে সরকার নেতৃত্ব দেবে, মন্ত্রিসভা গঠিত হবে, তা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি এটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, বরং এটি আসলে পুরনো বন্দোবস্তের যে ধারাবাহিকতা আমরা সেটি দেখতে পাচ্ছি এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে। এর কারণগুলো আমরা বলছি। প্রথমত, এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। আপনারা জানবেন যে 25টি জেলা, সেখান থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি, অর্থাৎ এখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্টভাবে। এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি। সেখানে নারীর অংশগ্রহণ বলেন, ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন, সেটা যথেষ্ট পরিমাণ হয়নি। প্রতিনিধি জনগণের সার্বিকভাবে জেলা বলেন, ধর্ম, বর্ণ সব মিলে এটা প্রতিনিধিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি বলে আমরা মনে করছি। এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় 60। মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় বয়স যদি দেখেন সেটা কিন্তু 60, অর্থাৎ আমরা যে তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি, তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা বলেছি, জুলাইয়ে যে তারুণ্য শক্তি বাংলাদেশকে পথ দেখিয়েছে, আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, এই মন্ত্রিসভায় প্রায় 62% মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ তারা ব্যবসায়ী, অর্থাৎ অর্ধেকেরও বেশি হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয়, কিন্তু এটা যেটা বললাম যে প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকা উচিত। কিন্তু যখন আপনি 62% অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রিত্বে দিবেন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে না। এবং এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আছে যাদের ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, যেটা আমরা যখন নমিনেশন দেওয়া হয়েছিল তখনই কিন্তু আমরা এই অভিযোগগুলো করেছিলাম। অর্থাৎ নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেরকম আমরা কোনো নতুনত্ব পাইনি, বিএনপির নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। ব্যবসায়ীর সাথে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার অভিযোগ রয়েছে তার প্রতি, তার কর্মী সমর্থকদের প্রতি, এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না। শুধুমাত্র আর্থিক, ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ফলে এরকম ঋণ খেলাপি, আরো ঋণ খেলাপি রয়েছে, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 62% নির্বাচিত যারা সদস্য রয়েছে, সংসদ সদস্য, তাদের কোনো না কোনো ভাবে তাদের ঋণ রয়েছে। 62% সংসদ সদস্যদের, যার ঋণের পরিমাণ হচ্ছে 18,868 কোটি টাকা। এটা আমার মত না, এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট অনুযায়ী 18,868 কোটি টাকা ঋণ তাদের সম্মানিত 62% সদস্যের। আমরা জানতে চাই, তারা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য, তাদের সরকারি দল রয়েছে, তারা যে ঋণগ্রস্ত বসেছে, সেই ঋণ তারা কবে পরিশোধ করবে? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত, কারণ দুর্নীতি প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে, নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাপির অভিযুক্ত, হত্যা মামলার আসামি, এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভাটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার, বিজয়ী দলের যে মন্ত্রিসভা আছে সেটা সম্পূর্ণরূপে পরিমাণ ফ্রেশ থাকবে। 2001 থেকে 2006 দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, এই ধরনের লোকদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে স্থান দেওয়া হয়েছে। ফলে এটা আমাদের আসলে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, পরিবর্তন বা সংস্কার আকাঙ্ক্ষার সাথে এই মন্ত্রিসভা যাচ্ছে না, এবং এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও আমরা মনে করছি না। বরং এটা দুর্নীতিগ্রস্ত আমাদের যে মাফিয়া সিন্ডিকেট ভিত্তিক আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি, সেটারই ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে।